তো জবরদস্তি করে আপনি একটা গায়ের জোরে সংস্কার চাপাই দিবেন, আপনার ইচ্ছা মতো সব কিছু হতে হবে, এবং সব বিদেশি লোকেরা এসে আমাদেরকে প্রেসক্রিপশন দিয়ে গেছে, তাদের তো কেউ নাই এখন। পার্লামেন্টে আপনি প্ল্যাকার্ড নিয়ে ঢুকে গেলেন, এবং প্ল্যাকার্ডে কি লেখা? গাদ্দার। এটা কিন্তু পার্লামেন্টারি শব্দ। নির্বাচন কমিশনকে তো এটার জবাব দিতে হবে যে তারা কিভাবে এরকম একটা শপথ বাক্য নিয়ে গেলেন এবং দ্বিতীয় শপথটা পড়ালেন তারা। আচ্ছা, যাই হোক, কিছু মানুষ, 70 জন মানুষ হয়তো কম বেশি, তারা এই শপথ নিয়েছেন। তো 70 মানুষ দিয়ে ওইখানে একটা আইনের ফাঁক আছে, ওই যে আমরা রাষ্ট্রপতির ওই আদেশে যাব, আইন না আদেশ, তো ওখানে আদেশে আছে যে 60 জন হলেই নাকি সংবিধান পরিষদের সভা বসতে পারে। তো ওনারা 70 জন আছেন, ওনারা ডেকে দিতে পারেন একটা সভা। সভাটা কোথায় করবেন? সংসদে তো জায়গা হবে না, কারণ সংসদে তো বিএনপি আছেই 213 জন নিয়ে। তো ওখানে তো আপনি 60 জন আপনি উপস্থিত হবেন আর সংবিধান সংস্কার পরিষদের সভা করবেন, এটা কিন্তু হবে না। মানে এটা প্র্যাকটিক্যালি ইম্পসিবল। এখন আপনি জোর করে আরেকটা জায়গায়, হোটেল ইন্টারকন্টিনেন্টাল বা কোনো হোটেলে যে আপনি করতে পারেন। আমরা আসি ওই যে হানা ভোট এবং রাষ্ট্রপতির আদেশ। রাষ্ট্রপতির আদেশটাই তো সংবিধান সম্মত না, সংবিধানের পরিপন্থী, বেআইনি আদেশ। এবং রাষ্ট্রপতি যে কালের কণ্ঠের সাথে যে ইন্টারভিউটা দিয়েছে, সেখানে উনি বলেছেন যে তিনি অনেক কিছু জানতেন না। এই যে 133টা অধ্যাদেশ জারি হয়েছে, রাষ্ট্রপতির ওই আদেশ সহ কিছু আদেশ, তো এগুলো তো তাকে না জানায় জারি করে দেওয়া হয়েছে তার নামে। রাষ্ট্রপতির আদেশক্রমে এরকম একটা গেজেট করে দিলেন আপনি। এই আদেশটা কোনোভাবেই আমাদের সংবিধানের সাথে যায় না। তারা তো সংবিধান ছুঁড়ে ফেলতে চেয়েছিলেন, তারা বিপ্লবী সরকার করতে চেয়েছিলেন, সেগুলো তারা করেননি। তারা এই সংবিধানের মধ্যে থেকেই তারা শপথ গ্রহণ করেছে। ইন্টারিম গভর্নমেন্টের কথা বলছে, অন্তর্বর্তীকালীন সরকার। সুতরাং তারা ওটা, এই সংবিধান মেনেই তারা দায়িত্ব নিয়েছেন এবং শপথ করেছেন। সুতরাং এই সংবিধান সমুন্নত রাখা কিন্তু তাদের শপথের অংশ। তারা মাঝখানে যখন দায়িত্বে ছিলেন তখনও শপথ ভঙ্গ করেছেন, তখনও সংবিধান লঙ্ঘন করেছেন, এখনও তারা সংবিধান বিরোধী কথাবার্তা বলছেন। যে আদেশটা অবৈধ, এটা কোর্টে আছে, কোর্টে নিশ্চয়ই এটা নিয়ে আরও গভীর আলোচনা হবে। আদেশ থেকে আমাদের সিনিয়র আইনজীবীরা এবং আমরা অনেকেই মনে করি যে এটা অবৈধ আদেশ। এইরকম আদেশ, অর্ডার রাষ্ট্রপতি করতে পারেন না, সংবিধান তাকে এই ক্ষমতা দেয় নেই। সুতরাং জোর করে আপনি একটা আদেশ করলেন। তারপরে কি করলেন, যেটা মনিয়াপা এখনই পরিষ্কার করলো, যে তাদের নোট অফ ডিসেন্ট ছিল। আপনি এই দেশে হানা ভোট হয়, পৃথিবীর অনেক জায়গায় হানা ভোট হয়। হানা ভোটে কিন্তু সিম্পল কোশ্চেন থাকে। এখন ধরেন যে একটা কোশ্চেন থাকলো যে আমরা পার্লামেন্টারি পদ্ধতির সরকার চাই নাকি আমরা প্রেসিডেন্সিয়াল পদ্ধতির সরকার চাই, এটা একটা ডিবেট হতে পারে। তখন আপনি হানা ভোটে দিতে পারেন। তখন দেখা গেল যে কেউ যারা প্রেসিডেন্সিয়াল সরকার চাবে তারা ওটার পক্ষে থাকবে অথবা না ভোট দেবে, পরিষ্কার। এইখানে আপনি 4টা ভাগে 48টার বেশি কোশ্চেন, এবং এর মধ্যে অধিকাংশ কোশ্চেনের সাথে যদি কেউ একমত হয়, মনে করেন 42টার সাথে বা 35টার সাথে অথবা 46টার সাথে একমত, তার পক্ষে তো ওই যে 2টাতে একমত নাই, এখানে তো তার না ভোট দেওয়ার কোনো স্কোপ নাই। সুতরাং পুরা হানা ভোটের যে কোশ্চেনিয়ার ছিল, এটা হলো ওপেন এন্ডেড কোশ্চেন। ওই কোশ্চেনিয়ারে কোনো হানা ভোট হতে পারে না। সুতরাং এই হানা ভোটের ব্যাপারে একটা ফয়সলা হতে হবে, আইদার এটা আদালতে হবে অথবা আমাদের মহান পার্লামেন্টের সংসদে হবে। এবং সংসদের সবাই যদি 70 অনুচ্ছেদটা, বিএনপি অ্যাগ্রিড 31 দফায় হচ্ছিল, 70 অনুচ্ছেদটা যদি আমরা ঠিক করে দিতে পারি, আরও কিছু জিনিস যেটা বিএনপি অ্যাগ্রি করেছে সেগুলো যদি বিএনপি করে ফেলতে পারে, মানে সরকার যদি করে বা পার্লামেন্ট যদি অ্যাকসেপ্ট করে, তখন এই ভোট নিয়ে, এই অর্ডার নিয়ে এটা একটা ওপেন আলোচনা হবে। তখন তো আর বিএনপি সংসদ সদস্যের উপরে তাদের দলের প্রভাবটা থাকবে না। তাহলে আমরা একটা ওপেন সেশনে এটা নিয়ে আলাপ আলোচনা করে যার যা মতামত আছে আলোচনা হোক, আলোচনার পরে এটা ডিসাইড হোক যে এই যে ভোটটা হয়েছে, এই ভোটটা ঠিক হয়েছে কিনা, এই ভোটে জনগণের মতামত প্রতিফলিত হয়েছে কিনা। হ্যাঁ ভোট যারা দিচ্ছেন তাদের যে কোনো আপনি একটা অ্যানালাইসিস করেন না। যে মনিয়াপা তো ভোট দিতে গেছিলেন, উনি কি ভোট দিয়েছেন আমি জানি না, বাট উনি কি, কেউ কি বুঝে হ্যাঁ ভোট দিয়েছে? বোঝারই তো সম্ভাবনা নাই। আমি ভাই 36 বছর সরকারি চাকরি করেছি, লেখাপড়াও করেছি, আমি এই ভোটের ওই হ্যাঁ না না এটা আমার পক্ষে বোঝার সম্ভাবনা নেই। তাহলে দেশের 4 কোটি ভোটার যে কাছাকাছি যারা ভোট দিয়েছেন তার না বুঝে দিয়েছেন। তো 12 কোটি ভোটের মধ্যে 4 কোটি মাত্র হ্যাঁ ভোট দিয়েছে, তার মানে 8 কোটি বাইরে আছে, ভোটের বাইরে। এবং এই 8 কোটি বলছেন, আমাদের এখানে অনেক অতিথি এসেছেন বিভিন্ন সময়, তারা কিন্তু এই বিষয়টি নিয়ে নেতিবাচক মন্তব্য করেছেন যে তারাও নিজেরাও বুঝতে পারেননি এতগুলো যে প্রশ্ন ছিল, সম্ভবই না এটা বোঝা। এটা তো এই কোশ্চেনিয়ারটা তো একদম ওপেন এন্ডেড, 48টা বড় ধরনের কোশ্চেন। আপনি এই কোশ্চেনের উপর কোনো বড় ধরনের 4টার মধ্যে ঢুকিয়ে দেওয়া, তো বড় ধরনের এই 48টা, কেউ কেউ বলেন 70টা। তো এটা তো স্রেফ একটা দুষ্টমি, এবং এটা একটা দুষ্টমির কারণে এখন তারা নিজেরা এটা তো নিজেরা সংবিধান সংস্কার পরিষদের শপথ নিচ্ছেন।
এটা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপি নেতা উনি তো ঠিকই বলেছেন, রাষ্ট্রপতি তো সংসদ অধিবেশন থেকে সংস্কার পরিষদের অধিবেশন ডাকেন নাই। সুতরাং এই জন্য আমি বললাম যেটা একটা আদালতের ফয়সলা হতে পারে এবং এটা সংসদেও ফয়সলা হতে পারে। এটা রাজনৈতিক বিষয়। আমি মনে করি সংসদে ওপেন আলোচনার মধ্যে দিয়ে 70 অনুচ্ছেদ যখন হবে, ওই যে কন্ডিশনালি যখন আমরা 70 অনুচ্ছেদটা সংশোধন করতে পারবো, তখন তো একজন এমপি তার মনোভাবটা প্রকাশ করতে পারবেন। সুতরাং ওখানে ফয়সলা হোক, তার আগে কোনো চাপ সৃষ্টি, জবরদস্তি, এটা কিন্তু অ্যাকসেপ্টেবল না। দেশটা তো জবরদস্তি, যেমন পার্লামেন্টে আপনি প্ল্যাকার্ড নিয়ে ঢুকে গেলেন এবং প্ল্যাকার্ডে কি লেখা গাদ্দার, এটা কিন্তু পার্লামেন্টারি শব্দ। আপনি একটা দেশের প্রেসিডেন্ট যেখানে বক্তব্য দিবে, আপনি তাকে গাদ্দার বলে প্ল্যাকার্ড, সবাই প্ল্যাকার্ড নিয়ে গেলেন। এটা তো পার্লামেন্টের যে আপনার নিরাপত্তার ব্যবস্থা আছে, সেই নিরাপত্তা ব্যবস্থা তো একটা বড় ধরনের ত্রুটি। তো এই পার্লামেন্টে এইসব নিয়ে কোনো সময় একটা অনেক হট্টগোল। পার্লামেন্ট তো মব করার জায়গা না। কেউ বলেন যে এটা পার্লামেন্টের একটা মব করার চেষ্টা করা হয়েছিল এবং যেভাবে চিৎকার করা হয়েছিল। সুতরাং ওনারা বাংলাদেশ জানেন, সংবিধান জানেন, 71-এর মুক্তিযুদ্ধ জানেন, আমাদের জাতীয় সঙ্গীত জানেন, কিন্তু কেউ আছেন যারা জাতীয় সঙ্গীতের বিরোধিতা করেন, আমাদের মুক্তিযুদ্ধের বিরোধিতা যারা করছেন, তাদের অন্তর থেকে এখন অন্তরটা পরিষ্কার হয়নি। অন্তরটা তাদের পরিষ্কার করতে হবে, কারণ এটা বাংলাদেশ, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, আমার সংবিধান আছে, আমার 71-এর মুক্তিযুদ্ধ দিয়ে এই দেশটা অর্জিত হয়েছে। সুতরাং যারা মুক্তিযুদ্ধের সময় কোনো কারণে তাদের বাপদাদারা, কেউ বলেন দাদা, বাবা বা অমুক তমুক, কিন্তু যে লিগাসিটা তারা বহন করছেন, সেই লিগাসি থেকে তাদের আসলে বেরিয়ে আসার সময়। একটু আগে আমরা আলোচনা করছিলাম না, জামাতে ইসলামের ভোট বেড়েছে, তারা তো ভবিষ্যতে সরকারও গঠন করতে পারে। সুতরাং তারা কোন সরকার গঠন করবে? তারা তো ইস্ট পাকিস্তান সরকার গঠন করবে না, তারা বাংলাদেশ সরকার গঠন করবে। তো বাংলাদেশের সরকার যদি তারা হতে চান ভবিষ্যতে, হবে কিনা আমি জানি না, বাট যদি হতে চান বা বাংলাদেশের বিরোধী দলও হতে চান, সেটাও কিন্তু একটা সরকারের অংশ, আমাদের এই সংসদের অংশ। সুতরাং তাদেরকে তাদের যে 71-এর মুক্তিযুদ্ধ সম্পর্কে তাদের মনের ভিতরে যে জঞ্জাল আছে, সেই জঞ্জাল থেকে তাদেরকে বেরিয়ে আসতে হবে, মুক্ত করতে হবে। তারা নিজেরা মুক্ত হবেন এবং মুক্ত হওয়ার পরেই কিন্তু আরও অনেকভাবে আলোচনা করে আমরা দেখতে পারবো যে বাংলাদেশে কি কি সংস্কার করা দরকার। বিএনপির তো 31 দফা আছেই, এবং বাংলাদেশে কিন্তু সংস্কার করতেই হবে। সংস্কার একটা প্রয়োজন, সংস্কারের ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই। কিন্তু জবরদস্তি করে আপনি একটা গায়ের জোরে সংস্কার চাপাই দিবেন, আপনার ইচ্ছে মতো সব কিছু হতে হবে, এবং সব বিদেশি লোকেরা এসে আমাদেরকে প্রেসক্রিপশন দিয়ে গেছে। তাদের তো কেউ নাই এখন, নোবডি ইজ হিয়ার, সবাই চলে গেছে তাদের মতো করে। দেশের মানুষের এই যে কষ্ট করা যে করের টাকা, সেই করের টাকা কোটি কোটি টাকা তারা খরচ করেছেন, করে এমন একটা প্রস্তাব তৈরি করেছেন যে প্রস্তাবের সাথে প্রধান দল বিএনপি, যারা এখন রাষ্ট্র ক্ষমতা আছে, তারাই একমত হতে পারেনি অনেক বিষয়। সুতরাং এইসব বিষয়ে খোলামেলা আলোচনা করে আমরা একটা জায়গায় পৌঁছাতে চাই। এটা নিয়ে জল ঘোলা করুক কেউ, এটা নিয়ে আবার নতুন করে আপনার কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করুক, এটা কিন্তু আমাদের দেশের জন্য মঙ্গল।